আমরা আজকে ত্রিকোণমিতি এই অংশটা পড়ি। ত্রিকোণমিতিটা কি? ত্রিকোণমিতি হলো ত্রিকোণমিতি হলো গণিতের সেই শাখা যেখানে ত্রিভুজের কোণগুলির সঙ্গে ত্রিভুজের কোণের সঙ্গে ত্রিভুজের বাহুর সম্পর্ক আলোচনা করা আছে। ত্রিকোণমিতি হলো গণিতের সেই শাখা যেখানে ত্রিভুজের কোণের সঙ্গে ত্রিভুজের বাহুর সম্পর্ক আলোচনা করা আছে। এবার এই যে ত্রিকোণমিতি যে অধ্যায়টা আমাদের ক্লাস 10-এ আছে, এটা পড়লে আমাদের কি উপকার হবে? এই ত্রিকোণমিতির বিস্তার অনেক দূর পর্যন্ত আছে। আমরা ক্লাস 10 যেটা দেখতে পাবো, একটা নদী আছে, চওড়া নদী আছে বা সরু নদী, কিন্তু খরস্রোতা পাহাড়ি নদীগুলো এক পার থেকে অপর পারে যাওয়া যায় না, জলের প্রচন্ড স্রোত থাকে, ভাসিয়ে নিয়ে চলে যায়। তাহলে ওই নদীটা কতটা চওড়া? নদীর চওড়া মাপতে বলে নদীর দুই পারে দিয়ে দড়ি বেঁধে মানে ফিতে ফেলে দেবো তো মাপতে হবে। আমাদের ওই যে হুগলি নদী যদি মাপতে হয়, আমাদের কি করতে হবে? হুগলি নদীর এপারে একটা খুঁটি বেঁধে দড়ি বেঁধে নৌকা নিয়ে ওই পারে যেতে হবে সরাসরি। দড়িটা কতটা লম্বা হলো সেইটা ফিতা দিয়ে মেপে নদীটা চওড়া বলা যাবে। আজকে আমরা যে ত্রিকোণমিতি অধ্যায়টা শিখতে যাব, তাতে নদী পেরোতে হবে না, নদীর এক পারে থেকেই নদীর চওড়াটা মাপা যাবে। একটা উঁচু টাওয়ার আছে বা উঁচু নারকেল গাছ, সুপুরি গাছ আছে, এদের উচ্চতা মাপার জন্য গাছের উপরে টাওয়ারের উপরে উঠতে হবে না, নিচে থেকেই করা যাবে। সেটার জন্য আমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়টা পড়তে হবে। এই ত্রিকোণমিতি অধ্যায় তারপরে উপরে একটা এরোপ্লেন বা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, হেলিকপ্টারটা মাটি থেকে কত উঁচুতে আছে, কতটা গতিবেগ নিয়ে যাচ্ছে। একটা পাখি আকাশ থেকে উড়ে যাচ্ছে, কতটা গতি, পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায় একটা মানে নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে যায়, কখনো উপরে নামে কখনো নিচে এরকম করে না, সাধারণত একটা উচ্চতা বজায় রেখে যায়। কতটা উপর দিয়ে পাখিটা উঠছে সেটাও ত্রিকোণমিতির জ্ঞানটা অর্জন করার পরে আমরা পারবো। এবং সেটা করতে গেলে কতগুলো বিষয় পড়ে নিতে হবে। যেমন আমরা যখন ছোটবেলায় নামতা পড়েছিলাম, নামতাটা কোথায় কাজে লাগবে তখন কিন্তু আমরা বুঝিনি। বুঝেছি কি? কেউ বুঝিনি। পরে দেখলাম যে বিভিন্ন যে গুণ ভাগ করার জন্য বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ভীষণ কাজ করেছে। এরকম এই ত্রিকোণমিতি যেগুলো বললাম, ওইগুলোর সমাধান করতে গেলে কতগুলো প্রাইমারি নলেজ থাকা দরকার আছে, সেদিকে আমরা একটু এগিয়ে যাব। প্রথমে তাহলে এটা পড়ি। ত্রিকোণমিতি গণিতের যে শাখাতে ত্রিকোণমিতি হলো গণিতের সেই শাখা যেখানে ত্রিভুজ মানে তিনটে কোণ আছে, আবার তিনটে বাহু আছে, ওই কোণের সঙ্গে বাহুর সম্পর্ক আছে, সেই সম্পর্ক আলোচনা করা আছে, সেটা ত্রিকোণমিতি। এবার আমরা কোণ ক্লাস এর আগে পর্যন্ত পড়ে এসেছি, কোণ যার ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। এই কোণের সংজ্ঞাটা কি আছে? দুটি রেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে দুটি সরল রেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকে বলে কোণ।
দুটি সরলরেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকে বলে কোণ। ব্যাপারটা এরকম, আমার কাছে যে হাতে এই যে পেনটা আছে, একটা সরলরেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তো আবার এটা একটা সরলরেখা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এই দুটো যদি এরকম এসে এক জায়গায় মিলে যায়, একটা চিত্র তৈরি হলো। এই চিত্রটার নাম হচ্ছে কোণ। এটা এরকমভাবে মিলতে পারে, তখনও কোণ হবে। দুটো রেখাংশ এক জায়গায় মিললেও কোণ হবে। এরকমভাবে মিলতে পারে, এরকম দুদিক থেকে সেরকম এক লাইনে মিলতে পারে, তখন এটা কোণ হবে। তাহলে দুটি সরলরেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকে কোণ বলা হয়। তার মানে ধরো এ বি সি, এখানে এই চিত্রটি হলো একটি কোণ। এই চিত্রটি হলো একটি কোণ। তবে এখানে যে কোণটা কথা বললাম তাকে বলে কোণ বা জ্যামিতি, তাকে বলে কোণ, বা এর আরেকটা নাম আছে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের মান, জ্যামিতিক কোণের মান কত হবে? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে হয়। জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। আজকে আমরা নতুন একটা কোণের কথা বলবো, সেটা এই জ্যামিতিক কোণ নয়, এর নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। ত্রিকোণমিতিক কোণটা কি বলছি। আচ্ছা, আমরা তো জ্যামিতিক কোণ বুঝলাম। এই জ্যামিতিক কোণের বিভিন্ন ভাগ আছে, হ্যাঁ, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, এগুলো নিয়ে আমি যাচ্ছি না। আমরা ত্রিকোণমিতিক কোণে কথা বলছি। ধরো এখানে একটা স্থির বিন্দু আছে, ও হলো একটা স্থির বিন্দু, আর এরকম একটা রশ্মি আছে, ঘড়ির কাঁটা আর কি, ঘড়ির কাঁটা যেটা ঘুরতে পারে, এটা একটা ওয়ে একটা রশ্মি আছে। এই রশ্মিটা যদি, এটা প্রাথমিক অবস্থান, এটা প্রাথমিক অবস্থান, এই প্রাথমিক অবস্থানে থেকে এটা যদি কি করে ঘুরে মনে করে এরকম ভাবে ঘুরে এইখানে চলে গেল, এই ওবি অবস্থানে চলে গেল, তাহলে এই প্রাথমিক অবস্থানের সঙ্গে এটা যে অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান, তাহলে দেখেন যে চিত্রটা তৈরি হলো এটা কোণ হবে না? এই কোণটার নাম হবে জ্যামিতিক কোণ। আবার দেখো ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ঠিক। এখানে একটা স্থির বিন্দু আছে, এটা ওই একটা রশ্মি আছে, ঘূর্ণায়মান রশ্মি আর কি, যেটা ঘুরতে পারবে, এটা প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থান। এবার এই প্রাথমিক অবস্থান থেকে এবার কি করে নিচের দিকে, এবার যদি মানে ঘড়ির কাঁটা যেরকম ভাবে ঘুরে এরকম ভাবে ঘুরছে, ঘুরে এইখানে এসে দাঁড়িয়ে পড়লো, মনে কর থেমে গেছে, ওবি অবস্থানে গিয়ে থেমে গেছে, এটা হচ্ছে অন্তিম অবস্থা, অন্তিম অবস্থান। তাহলে আমরা এই যে কোণটা তৈরি হলো, এটাও একটা কোণ, যে কোণটার নাম হবে কি? ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, এটাও ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। তার সংজ্ঞাটা কি হবে?
সংজ্ঞাটা বলি, দুটোই তো কোণ হলো, দুটোই ত্রিকোণমিতিক কোণ। একটি ঘূর্ণায়মান রশ্মি, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে, একটি ঘূর্ণায়মান রশ্মি কোন একটি বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে বা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার অনুসারে ঘুরে কোনো একটি স্থানে এসে স্থির হলে কোনো একটা স্থানে যদি স্থির হয়ে যায়, স্থির হলে রশ্মিটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে বলে ত্রিকোণমিতিক কোণ। কয়কার মূর্ধন্য। একটি ঘূর্ণায়মান রশ্মি, যে রশ্মিটা ঘুরতে পারে, ব্যাপারটা আমরা বুঝবো ঘড়ির কাঁটার দিকে, যে ঘড়ি আছে কাঁটা, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি সবগুলোর ক্ষেত্রেই হবে। একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটি স্থির বিন্দুকে লিখতে পারো, স্থির বিন্দু লিখে দিই, স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, বা ঘড়ির কাঁটার অনুসারে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোনো একটি ঘুরে অপর কোনো একটি স্থানে স্থির, অপর কোনো স্থান লিখি, এটা তো অপর কোনো স্থানে ঘুরে, অপর কোনো স্থানে এসে স্থির হলে, অপর কোনো স্থানে যদি গিয়ে স্থির হয়, সেই রশ্মিটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে যে জ্যামিতিক চিত্র তৈরি হয়, একটা জ্যামিতিক চিত্র তৈরি হয়েছে না, এটা এই যে কোণটা এখানে ঘুরেছে, এই কোণটা কত ডিগ্রি হবে? ধরো এটা 42 ডিগ্রি হলো। কত ডিগ্রি? 42 ডিগ্রি। এই কোণটা থেকে কত ডিগ্রি মনে হচ্ছে? এটা দেখে মনে করো আমার মনে হচ্ছে এই 32 ডিগ্রি হয়েছে, তাই তো? এবার এই যে এই কোণটা তৈরি হয়েছে কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। তাহলে এই কোণটা আমরা পজিটিভ কোণ বলবো, আর এইটাকে বলবো নেগেটিভ কোণ। ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোণটা তৈরি হয়, ঋণাত্মক কোণ হবে। মানে ত্রিকোণমিতিক কোণ যেটা আমরা পড়ছি, এই ত্রিকোণমিতিক কোণ দু রকমের আছে। ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, একটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, আর এটা যে ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ দু রকমের, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক।
ধনাত্মক কখন হবে? যদি ত্রিকোণমিতিক কোণটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তৈরি হয়। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যদি যে ত্রিকোণমিতিক কোণটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। এদিকে তাকাও, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণটা কি? যে ত্রিকোণমিতিক কোণটি যে ত্রিকোণমিতিক কোণটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে উৎপন্ন হয়। যে ত্রিকোণমিতিক কোণটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে উৎপন্ন হয় তাকে বলে ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। যে ত্রিকোণমিতিক কোণটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তৈরি হয়, যেমন এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীতে, আর এই কোণটা কিভাবে তৈরি হয়েছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এটা ঋণাত্মক। তাহলে কি লিখবো? যে ত্রিকোণমিতিক কোণটি ঘড়ির সবাইগুলো লিখে নেবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে তৈরি হয় বা উৎপন্ন হয় তাকে বলে ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, আমরা তো ত্রিকোণমিতিক কোণ, ধনাত্মক ত্রিকোণমিতিক ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ এই ব্যাপারটা দেখলাম। চলো একটা ঘড়ি বানাই, দেওয়াল ঘড়ি। একটা দেওয়াল ঘড়ি বানিয়ে ফেলি। এখানে বেলা 12টা বাজে, এখানে 3টে বাজবে, এখানে 6টা, এখানে 9টা। এবার বাকি জায়গাগুলো দাগ দিতে গেলে এখানে 1, 2, এখানে 1টার কাটা, এখানে 2টোর কাটা, এটা 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 11, এরকম থাকে। এবার দেখো, প্রাথমিক অবস্থাতে এটা মিনিটের কাটাটা আছে, এটা মিনিটের কাটা, মিনিটের কাটা। আর এর মধ্যে একটা ছোট কাটা থাকে, এটা ঘন্টার কাটা থাকে, ঘন্টার কাটা। কি সমস্যা তোদের? যা করবি নিজের মতো কর। এবার দেখো, এবার বেলা যখন আমরা তোমার গিয়ে ধরো 3টে বাজবে, 3টে, আচ্ছা 3টে না বলে 1টা, এটা তো এইভাবে ঘুরবে, 2টো কাটাই ঘুরবে। আমি শুধু মিনিটের কাটাকে ধরছি, ঘন্টা কাটাকে বাদ দিচ্ছি, শুধু মিনিটের কাটা। ঘন্টার কাটাও ঘোরে, ওটা আমি ধরবো না।
মিনিটের কাঁটাটা যখন বেলা 12টা থেকে বেলা 3টাতে আসবে, মিনিটের কাঁটা, মিনিটের ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা বেলা 12টা থেকে বেলা 12টা 5 মিনিট হলে উৎপন্ন, মানে 12টা থেকে 12টা 5, মানে এইখানটা হবে, মিনিটের কাঁটাটা এখানে চলে আসবে, মিনিটের কাঁটাটা এখানে চলে এলো, এখান থেকে এখানে চলে এলো। তাহলে ঘড়ির মিনিটের কাঁটা বেলা 12টা থেকে বেলা 12টা 5 মিনিট হলে উৎপন্ন ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কত হবে? -30° হবে। ঘড়ির মিনিটের কাঁটা বেলা 12টা থেকে 12টা 5 মিনিট। এবার 12টা থেকে বেলা 12টা 10, 12টা 10 মিনিট, তাহলে হলে উৎপন্ন ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কত হবে? -60° হবে, মানে 2 গুণন -30, -60°। যখন এখানে 12টা 10-এ চলে আসবে, তাহলে যখন 12টা 15 হবে, 90° কোণ হবে না? 12টা থেকে 12টা 15 মিনিট, 12টা থেকে 12টা, তাহলে তখন 3 ঘরে চলে যাবে। এই 3 ঘরে চলে যাওয়া মানে কি, কতটা কোণ তৈরি হবে? হলে উৎপন্ন ত্রিকোণমিতিক কোণ, উৎপন্ন ত্রিকোণমিতিক কোণ, উৎপন্ন ত্রিকোণমিতিক কোণ কত হবে? -90° বা 3 গুণন -30°। -90, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি হবে ওটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। তাহলে মিনিটের কাঁটা পুরো 1 ঘন্টায় তৈরি করে কতটা কোণ? 5 মিনিটে তৈরি করলো 30°, -30°, 10 মিনিটে -60, 15 মিনিটে 90। তাহলে তোমার গিয়ে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটা কোণ তৈরি করবে? আমি এখান থেকে এটা বলতে পারি, কি বলতে পারবো? মিনিটের কাঁটা 5 মিনিটে তৈরি করে, টাকা মিনিটের কাঁটা প্রতি 5 মিনিটে তৈরি করে, মিনিটে তৈরি করে -30° কোণ। মিনিটের কাঁটা প্রতি 5 মিনিটে তৈরি করে -30° কোণ। মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে তৈরি করে, প্রতি 1 মিনিটে তৈরি করে, তাহলে 1 মিনিটে কম কোণ তৈরি করবে, কম হলে ভাগ, -30/5 কোণ, তার মানে কত? -6° কোণ। মিনিটের কাঁটা 1 মিনিটে -6° কোণ তৈরি করে, তাহলে মিনিটের কাঁটা মানে 1 ঘন্টায় তৈরি করে, 1 ঘন্টায় তৈরি করে। সৌভিক সরকার 1 ঘন্টায় কতটা কোণ তৈরি করবে? 1 মিনিটে তৈরি করে -6° কোণ, 1 ঘন্টায় কতটা কোণ তৈরি করবে? যেন কথা বল।
60 গুণন -6 ডিগ্রি, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিটের ব্যাপার। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে কতটা হচ্ছে -360 ডিগ্রি। -360 ডিগ্রি কত? লিখিস নি তো আমি কি করে, এগুলো কি খুব কঠিন ব্যাপার নাকি? এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, কোন পরিমাপ পদ্ধতি, কোন পরিমাপ পদ্ধতি, কোন পরিমাপ পদ্ধতি, কোন পরিমাপের 3টি পদ্ধতি আছে। কোন পরিমাপ 3টি পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, মূর্ধন্য ছয়টয় হস্যি ক, ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি। 2 নম্বর আছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি। কোন পরিমাপের 3টি পদ্ধতি আছে? ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, আর একটা আছে শতক পদ্ধতি। শতক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে, এই পদ্ধতিতে কোন কয়কার মতন, কোন পরিমাপের, এই পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো ডিগ্রি। এই পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি বা 1 ডিগ্রি। স্যার 1 ডিগ্রি কাকে বলে? 1 ডিগ্রি তোমরা জানো, তাকাবি। এই যে কোণটা তৈরি হলো, এটা জ্যামিতিক কোণ বলো আর ত্রিকোণমিতিক কোণ বলো, এটা তো এমনি একটা কোণ তৈরি হলো। এই কোণটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। এ ও বি ধরি কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি কোণটাকে তাকাবি, তাকাতে দোষ নেই, এটাকে প্রথমে 3 ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা ভাগ কত ডিগ্রি করে হয়ে যাবে? 30 ডিগ্রি। এই একটা 30 ডিগ্রিকে আবার 3 ভাগে ভাগ করছি, একটা 30 ডিগ্রি 3 ভাগে ভাগ করলাম, তাহলে এইটুকুনটা কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি। এই 10 ডিগ্রিকে আবার কি করতে পারি? 10 ভাগে ভাগ করতে পারি। 10 ডিগ্রিকে যে 10 ভাগে ভাগ করে সরু ফালি তৈরি হবে, দেখা যাবে এরকম সরু সরু ফালি তৈরি হবে। আমি 10 ডিগ্রি কোণটাকে সমান 10 ভাগে ভাগ, কল্পনা করো, একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি, একটা ভাগকে 1 ডিগ্রি। তাহলে আমি ডিগ্রি কাকে বলবো? ডিগ্রি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে বিভক্ত করলে, 90টি খণ্ডে বিভক্ত করলে, এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ডকে বলে 1 ডিগ্রি। এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে বিভক্ত করলে, ওদিকে এসো, এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে বিভক্ত করলে
প্রতিটি খণ্ডকে বলে 1 ডিগ্রি। তাহলে দুটো খণ্ডকে 2 ডিগ্রি হবে, তিনটি খণ্ডকে 3 ডিগ্রি, চারটি খণ্ডকে 4 ডিগ্রি। এটা হলো। তাহলে একটি খণ্ড হবে কি, তো একটি খণ্ড হলো 1 ডিগ্রি। দুটি খণ্ড যখন হয়ে যাবে 2 গুণন 1 ডিগ্রি মানে 2 ডিগ্রি। তিনটি খণ্ড যদি একসঙ্গে ধরি 3 গুণন 1 ডিগ্রি সমান 3 ডিগ্রি। এরকম 30টি খণ্ড যদি একসঙ্গে ধরি 30 গুণন 1 ডিগ্রি সমান 30 ডিগ্রি হবে। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। আর 1 ডিগ্রি কাকে বলা হচ্ছে, এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে বিভক্ত করলে তার একটি। এবার আমরা দেখছি বৃত্তীয় পদ্ধতি, এটাও কোণ পরিমাপের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো, এই পদ্ধতিতে কোণ পরিমাপের একক কয়কার মূর্ধন্য, কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতি, এই পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। একটা মজার জিনিস দেখা যায়, একটা বৃত্ত ছোট হোক বা বড় হোক, এই একটা বৃত্ত আছে, তার থেকে বড় সাইজের একটা বৃত্ত করলাম আর ছোট সাইজের একটা বৃত্ত করলাম। বৃত্ত আমরা যে কোনো সাইজেরই নেই না কেন, তাহলে এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ আছে, নজরে দিয়ে থাকো, এই ব্যাসার্ধটা মনে করো R1 আছে। এই R1 ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের চাপ এইটুকুনটা, এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য এটাও মনে করো R1। তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা তৈরি করলো, একটা কোণ তৈরি করেছে। বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রটা কোণ তৈরি করেছে। এবার আবার যদি এবার বড় বৃত্তটার ক্ষেত্রে, এটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো বড় হাতের আর আছে। এবার এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ এতটা, এটা বড় হাতের চাপ। এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে দেখা যাবে একই মাপের কোণ, এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হয়। যদি বৃত্তটা যদি ছোট সাইজেরও হয়, তাহলে এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। মনে করো AOP, এই কোণটা কি 1 রেডিয়ান কোণ। 1 রেডিয়ান কোণ কয়কার মূর্ধন্য। এবার কথা হচ্ছে 1 রেডিয়ান কোণ কাকে বলে সেটা আমাকে লিখতে হবে। 1 রেডিয়ান কোণ হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান। 1 রেডিয়ান। যদি ভালো না লাগে ইংরেজির বাইরে চলে যেতে পারো, আর যারা যেটা পড়াচ্ছে সেদিকে মন থাকবে, তোমার কথা মোবাইল রেকর্ড হবে না। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান। তাহলে
যে কোনো পাশের চিত্রে যে কোণ এ ও বি, এই কোণটা কত ডিগ্রি? 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। এবার আমরা দেখব 1 রেডিয়ান কোণটার মানটা আসলে কত, বা রেডিয়ানের সঙ্গে আমাদের ওই বৃত্তীয় পদ্ধতির সঙ্গে ষষ্ঠিক পদ্ধতির সম্পর্ক, সেটা করে নেব। এক রেডিয়ান কোণের পরিমাপ কত হিসেব করো। তুমি একটা বৃত্ত বানাও, বৃত্তের কেন্দ্র এটা ঠিক করে নিলাম, এটা বৃত্তের ব্যাসার্ধ ঠিক হয়ে গেল, এটা ব্যাসার্ধ, ও কেন্দ্র, ও এ হলো ব্যাসার্ধ। আমি ব্যাসার্ধটাকে আর মনে করছি, তাহলে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এতটা হবে না? ধর এই এ বি পর্যন্ত এইটুকুটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। এই এ বি চাপটা কি? এটা হচ্ছে বৃত্তচাপ, দৈর্ঘ্য আর ব্যাসার্ধ যা মাপ সেই মাপের বৃত্তচাপ। এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে 1c দিয়ে লেখা হয়। এই 1 রেডিয়ান কোণের পরিমাপ কত সেটা আমরা হিসাব করব। তাকাও, আমরা জানি আর ব্যাসার্ধ যুক্ত, আর এখন লেখা যাবে না, হাত স্পেস টাইপ। আমরা জানি আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের অর্ধ পরিধি সমান পাই আর। আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের অর্ধ পরিধি পাই আর, গোটা বৃত্তের পরিধি 2 পাই আর, অর্ধেক বৃত্তের পরিধি মানে তাকাবি মানে এই অংশটা, মানে এখান থেকে এই পর্যন্ত আর কি, এ থেকে বি হয়ে মনে করো আমি সি পর্যন্ত কথা বলছি, এ থেকে বি হয়ে সি, এই যে বৃত্তচাপটা সেটা যে অর্ধ পরিধি। গোটা বৃত্তের পরিধি 2 পাই আর, তা অর্ধেক পরিধি কত হবে? পাই আর। স্পষ্টতই পাই আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে কে পারবে? এই পাই আর বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে, এখানে কেন্দ্রে মানে বৃত্তের কেন্দ্রে আর কি, কত ডিগ্রি কোণ তৈরি করবে কে পারবে? এই কোণটা কথা বলা আছে, এই কোণটা এবার কে পারবি? কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ তৈরি করবে। স্পষ্টতই পাই আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 180 ডিগ্রি কোণ, কোনো দ্বিমত নেই। তাকাবো, 1 দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করবে, নিশ্চয়ই কম পরিমাপ কোণ তৈরি করবে। 1 দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কম কোণ তৈরি করবে, আর আর দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে বেশি কোণ করবে, আর ইন্টু 180 ডিগ্রি বাই পাই আর। এখানে এই আর এর সঙ্গে আর কেটে যাবে, 180 ডিগ্রি বাই, তুমি জানো পাই মানে 22/7,
পাইয়ের মান হচ্ছে 22/7, এখানে বসাবো 22/7। এটা কি চিহ্ন সৌভিক? বলো ভাগ চিহ্ন। তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে। 180 ডিগ্রি গুণন 7 ভাজিত 22। এর মধ্যে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা কত? 11। 2 দিয়ে কাটলে 90। 7 9 63, 630 ভাজিত 11। এবার 11 দিয়ে 630 ডিগ্রিকে ভাগ করবে, কতবার যাবে? 5 বার। 5 11 55, বিয়োগ করলে পরে 8 নামবে। 13 থেকে 5 বাদ দিলে 8, 0 ডিগ্রি নামবে। 7 বার যাবে, 7 বার দিলে 7 11 77, নামলো 3টা ডিগ্রি। এই উত্তরটা হলো 57 ডিগ্রি। এটা কত হলো? 57 ডিগ্রি। 57 ডিগ্রি পরে 3 অবশিষ্ট আছে, একে 60 দিয়ে গুণ করে দেবো। যখন এই ডিগ্রিকে 60 দিয়ে গুণ করে দেবো তখন হয়ে যাবে এটা মিনিট, একটা ড্যাশ মিনিট। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট। এটাকে আবার 11 দিয়ে ভাগ করি, 11 1 11, নামলো 7 70, 6 11 66, নামলো 4, এটা মিনিট। তাহলে 16 মিনিট, 16 মিনিট। এবার যে মিনিট থাকলো তাকে আবার 60 দিয়ে গুণ করবো, 240, এটা সেকেন্ড, ডবল ড্যাশ। এটা আবার 11 দিয়ে ভাগ করবো, 11 2 22, আমরা 2 0, 11 1 11, 9। এখানে দশমিক খাই, এখানে 0 যদি দিই 8 11 88, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 22 ডিগ্রি 22 সেকেন্ডের মতো হবে। এটা 21.8 হচ্ছে তো, 21.8 মানে আসন্ন মানে 22 হয়ে যাবে, 22 সেকেন্ড। তাহলে 1 রেডিয়ান কোণের মাপ কত? অতএব 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ সমান কত? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। মুখস্থ রাখবো। আমরা একটু কি বললাম? এক সমকোণ বা 90 ডিগ্রি কোণকে সমান 90টি খণ্ডে ভাগ করলে তার একটি ভাগ খণ্ডকে বা একটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। 1 ডিগ্রি, 1 ডিগ্রি। 1 ডিগ্রি কোণটা ছোট মাপের একটি কোণ হবে। এই কোণটা 1 ডিগ্রি হলো, খুব ছোট। আমরা 1 ডিগ্রি কোণ সম্পর্কে ধারণা আমাদের আছে, যে আমরা চাঁদা ব্যবহার করি, সেখানে জেনে গেছি 1 ডিগ্রি 2 ডিগ্রি কোণ কতটা হয়, 5 ডিগ্রি কোণ কতটা হয়। এই 1 ডিগ্রি কোণটা, এটাকে যদি আবার 60 ভাগে ভাগ করা হয়, 1 ডিগ্রি কোণকে 1 ডিগ্রি কোণকে সমান 60টি খণ্ডে বিভক্ত করলে, 60টি খণ্ডে বিভক্ত করলে, 1 ডিগ্রি কোণকে সমান 60টি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ডকে বলে, প্রতিটি খণ্ডকে বলে 1 মিনিট। অতএব 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। 60 মিনিট, এটা আমরা কোণের দিক থেকে, ঘড়ির টাইমের সঙ্গে দেখবো না, এটা কোণ। সেই কোণটা খুবই কম, 1 ডিগ্রি কোণতে কম, ছোট মাপের কোণ, তাকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। আবার 1 মিনিট যে কোণটা হবে, খুব ছোট্ট কোণ, 1 মিনিট কোণটা খুব ছোট, সেটাকেও যদি আবার 60 ভাগে ভাগ করা হয়, এবার 1 মিনিট কোণকে, 1 মিনিট কোণটিকে সমান 60টি খণ্ডে বিভক্ত করলে, 60টি খণ্ডে বিভক্ত করলে, 1 মিনিট কোণটিকে সমান 60টি খণ্ডে বিভক্ত করলে
প্রতিটি খণ্ডকে বলবো, প্রতিটি খণ্ডকে বলে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। যদি 1 মিনিট কোণটাকে সমান 60টি খণ্ডে ভাগ করা হয় 1 সেকেন্ড, তাহলে 1 মিনিট এটা মানে 60 সেকেন্ড, ডবল ড্যাশ 60 সেকেন্ড। আমি কি দেখলাম একটু আগে, 1 ডিগ্রি মানে 60 মিনিট, একটা ড্যাশ মানে মিনিট। 1 ডিগ্রি সমান 60 গুণন 1 মিনিট, লিখতেই পারি 1 ডিগ্রি সমান 60 গুণন 60 সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি সমান দাঁড়ালো 3600 সেকেন্ড। 1 ডিগ্রি সমান কত? 3600 সেকেন্ড। আর এটা যদি জেনে রাখো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। বা এরকম পাই সি মানে রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 ডিগ্রি ভাজিত পাই। আমার অঙ্ক করতে গিয়ে দরকার হবে। আচ্ছা দেখো, 276 পাতা বার করবো ক্লাস 10 এর, পেজ নাম্বার 276 একের দাগের অঙ্ক। কোশ্চেন পড়ো, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ড। প্রথমে আছে 832, এটা মিনিট আছে, ড্যাশ মানে মিনিট, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করি। 60 দিয়ে ভাগ করলে কত? 60 একে 60, বিয়োগ করব 3, 23, নামলো 2। এবার এর কতবার যাবে? 4 বার দিলে বেশি হয়ে যাবে তো, 3 বার। 3 6 18, 180, 2 5 52, মানে 13 ডিগ্রি 52 মিনিট। অতএব 832 মিনিট, এটা মানে 13 ডিগ্রি 52 মিনিট। এটাই উত্তর। কি প্রথম অঙ্ক কঠিন থাকবে নাকি? এটা 1 এর 1 নম্বর, 1 এর 2 নম্বর, 6312 সেকেন্ড আছে। সেকেন্ডকে যদি আমরা ডিগ্রি করতে হয় 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ডিগ্রি সমান 3600 মিনিট, 3600 সেকেন্ড। 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, এর আগের বোর্ডে আমরা করেছি। 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে ভাগ করি, নিশ্চয় একবার যাবে 3600। 1 ডিগ্রি বাড়বে। এবার 13 থেকে 6 বাদ দিলে কত? 7 হবে। এটা 13 ধরেছি, তাহলে 1 দিয়ে দেবো 2, এটা। তাহলে 1 ডিগ্রি এত সেকেন্ড হলো, এটাকে আর 3600 দিয়ে ভাগ করা যাবে না, যাবে কি? তাহলে এবার 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে 4 6 14, এটা ওকে ওখানে তো হুজুর কি হলো? ঠিক আছে, এখানে করছি। এটাকে কত 4 বার যাবে, 4 বার, 4 6 24, 240, 1 3, এবার নামলো 2, কতবার যাবে? 5 বার, 5 6 30, 12, এটা হচ্ছে, তার মানে 6312 এত সেকেন্ড, এটা মানে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। আমি ভুল বলেছি। 375 সেকেন্ড আছে। সেকেন্ড, এটাতে আর 36 দিয়ে ভাগ করবো কি? ডিগ্রি করা যাবে না। 3600 বেশি হল বা 3600 বা তার বেশি থাকলে তখন 3600 দিয়ে ভাগ করবো।
এটাকে 60 দিয়ে ভাগ করি, 6 বার যাবে, 6 6 36। তার মানে 375 সেকেন্ড মানে 6 মিনিট 15 সেকেন্ড। 4 নম্বরটা 27.1/12 ডিগ্রি আছে। 27.1/12 ডিগ্রি আকারে ভাই, এটাকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি সমর্থন কর। মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ আলাদা করা যায়। 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রিকে 60 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে মিনিট। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করে দিলে মিনিট, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 5। তার মানে 27 ডিগ্রি 5 মিনিট। 27 ডিগ্রি 5 মিনিট, এটাই উত্তর। 5 নম্বর 72.04 ডিগ্রি, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তাকাবো এদিকে, এটাকে আমরা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.4/100 এত ডিগ্রি। কঠিন হয়ে গেল? যদি কঠিন হয়ে থাকে 0.04 ডিগ্রি, এটা 72.04 ডিগ্রি মানে কি 72 ডিগ্রি তো আছেই, তারপরেও 0.04 ডিগ্রি। বেশ, এটা 72 ডিগ্রি প্লাস দশমিক তুলে দিই, 4/দশমিকের জন্য 1, দশমিক দুটো দুটো শূন্য, এত ডিগ্রি। একে 60 দিয়ে গুণ করে দিই, 60 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মিনিট। 60 দিয়ে গুণ করে দিলে মিনিট, 0 0 কেটে যায়, 72 ডিগ্রি প্লাস, এটাকে 2 দিয়ে কাটি, আরো এটা 5, 2 দিয়ে কাটলে 2, মানে উপরে 6 2 12/5 এত মিনিট। এবার এখানে চলে যাই, 5 দিয়ে 12কে ভাগ করি, 5 2 10, নামলো 2, এটা তো মিনিট হয়ে গেছে। এবার যে 2 অবশিষ্ট থাকলো তাকে 60 দিয়ে গুণ করে নেই, 6 2 12, এটা হয়ে যাবে সেকেন্ড। 5 24 120, 5 24 120, তার মানে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। দুই এর দেখে কোশ্চেন দেখা যাক। 2 এর থেকে নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করি। ডিগ্রিতে দেওয়া আছে, বৃত্তীয় মান নির্ণয় করি। তুমি এটা একটা মুখস্থ করে নাও, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাইসি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমাদের এখানে কি বলা আছে, 1 নম্বর 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আমি এটাকে লিখতে পারি 3 গুণন 60 ডিগ্রি বাই 3, লবকে 3 দিয়ে গুণ করলাম, হরকে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 180 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে পাই সি বাই 3, এটাই উত্তর। 60 ডিগ্রি সমান পাই সি বাই 3। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, এখানে আমি বুঝতে পেরে গেলাম 60 কে 3 দিয়ে গুণ করলে 180 হবে। সব সময় সেই সুবিধাটা পাবো না। 60 কে 3 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি হবে, চোখ কথা বলছে। যদি 135 ডিগ্রি কোণকে বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে হয় তখন কি করে করব? তার এই জন্য একটা জেনারেল বলতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান
পাই সি বাই 180। এদিকে তাকাও, এই যে 180 পাই সি, এটা আসলে কি 180 গুণন 1 ডিগ্রি সমান পাই সি। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই সি বাই 180। এটা মুখস্থ করবো। 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। এটা মুখস্থ করে নিচ্ছি, ওটাই ওখানে ব্যবহার করেছি। এবার যে 60 ডিগ্রি কোণ, তাহলে এদিকে 60 দিয়ে গুণ করব। 60 গুণন 1 ডিগ্রি, তাহলে এদিকেও 60 দিয়ে গুণ, বাঁ দিকে 60 দিয়ে গুণ করলে ডান দিকেও 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে কাটলে কত? 3। তাহলে 60 ডিগ্রি সমান পাই সি বাই 3। 2 নম্বর 135 ডিগ্রি। 135 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করতে হবে। বৃত্তীয় মান নির্ণয় করি। কি করে করব? এই লেখাটা আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে 135 ডিগ্রি, বাঁ দিকে 135 দিয়ে গুণ করলাম, ডান দিকে 135 দিয়ে গুণন করব। 135 180, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 5 7 35, 3 5 15, আর থাকবে 3, 5 6 30, 9। এবার কত? 9 দিয়ে কাটবে, 3 9 27, 4 9 36। তাহলে 135 ডিগ্রি সমান 3 পাই সি বাই 4। 135 ডিগ্রি সমান 3 পাই সি বাই 4। 3 নম্বর হচ্ছে মাইনাস 150 ডিগ্রি। কি করে করব? মাইনাস 150 ডিগ্রি। এদিকে দেখাও, আগে বুঝে নে পরে করবি। আমরা জানি, আগে বুঝে নাও, নিজেরা পারবে এগুলো। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180 এর সমর্থন। বাঁদিকে এবার মাইনাস 150 দিয়ে গুণ করব। আর 1 ডিগ্রি তো আছে, তাহলে 150 ডিগ্রি হয়ে যাবে। মানে 100 মাইনাস 150 দিয়ে গুণ করলাম, এদিকেও 150 দিয়ে গুণ করে দেবো। বাঁদিকে 150 দিয়ে গুণ করেছি, ডান দিকে 150 দিয়ে গুণ করেছি। এটা মাইনাস 150 ডিগ্রি। এই শূন্য কেটে যাবে, 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 6 18, মাইনাস 5 পাই সি বাই 6। তুই তো ডাকলি 22 ডিগ্রি, আমি পাবো 22 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে বলেছে। এদিকে তাকাও, এই 22 ডিগ্রি মানে 22 পূর্ণ 30 বাই 60। 22 পূর্ণ 30 বাই 60, কারণ মিনিটকে 60 দিয়ে ভাগ করলেই ডিগ্রি হয়ে যাবে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি। যেমন মাসকে 12 দিয়ে ভাগ করলে কি হয়? যে বছর হয়ে যায়। এটা সেখানে কাটবো, মানে 22.5 ডিগ্রি হচ্ছে। 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি আসলে কি 22 দুগুণ 44, 45, 45 বাই 2 ডিগ্রি। এটা সুবিধা নেব, সুবিধা নিচ্ছি। দেখ, এই যে 45/2 আছে, উপরে 4 দিয়ে গুণ করি, নিচে 4 দিয়ে গুণ করি। উপরে 4 দিয়ে গুণ করি, নিচে 4 দিয়ে গুণ করি। উপরে 4 দিয়ে গুণ করলে কত? 180 হয়ে যাবে, আর নিচে 8। তার মানে কি পাই সি বাই 8। এটা করলেই হবে। 4 45 180 হয়। যে বুঝতে পারবে না সে কি করবে? ওই আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে 45/2 ডিগ্রি। তাহলে এদিকে বাঁদিকেও 45/2। 45 দিয়ে কাটো এটাকে, 45 থেকে 4 হবে, পাই সি বাই 8 উত্তর। হ্যাঁ,
মাইনাস 6 নম্বর মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট। 62 ডিগ্রি 30 মিনিট, এটা মানে কত হবে? একবার যদি 62.5 ডিগ্রি লিখে আপত্তি করব? 22.5 ডিগ্রি যদি 22 22 × 1 = 2 হয়, তাহলে 62 ডিগ্রি 30 মিনিট এটা হবে। সন্দেহ আছে? 22 দ্বিগুণ 100 125 24 125 125/2 এত ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান কত? πc/180। তাহলে মাইনাস 125/2, তার বাদিকে 125 দিয়ে গুণ, মাইনাস 125/2 দিয়ে গুণ করলাম। ডান দিকেও কি করব? মাইনাস 125/2 দিয়ে গুণ করব। কাটাকুটি করে নেব। 5 দিয়ে কাটবো, 5 25 125, 5 দিয়ে কাটলে 3 5 15 5 6 30, আর কাটবে না। মাইনাস 25 πc/72 হবে। মাইনাস 25 πc/72। পরেরটা আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাকাবো 52 ডিগ্রি, এই অংশটুকুর কথা ভাবো, এইটা অংশ 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে একবার আমরা 52 পূর্ণ 1/2 মিনিট করে দেই, 52.5 মিনিট। 30 সেকেন্ড মানে হাফ মিনিট হবে তো, 30 সেকেন্ড মানে হাফ মিনিট, একবারে করে দিলাম। 52 ডিগ্রি 102 104 105 105/2 এত মিনিট। তাহলে 52 পূর্ণ 105/2 একে 60 দিয়ে ভাগ করে দিই, তখন এটা হয়ে যাবে কত ডিগ্রি। এটা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 দিয়ে কাটলে 21, তাহলে 52 পূর্ণ 21/24 এত ডিগ্রি। এটুকু নাই করে নাও। আমরা জানি কি জানি 1 ডিগ্রি সমান πc/180, এটা আমরা জানি। আমাদের এটা করতে হবে 52 পূর্ণ 21/24 এত ডিগ্রি, মানে 1 ডিগ্রিকে 52 পূর্ণ 21/24 দিয়ে গুণ করলাম। তাহলে এদিকেও তাই করতে হবে, 52 পূর্ণ 21/24 দিয়ে গুণ করলাম। বাঁদিকে যা দিয়ে গুণ করবো ডান দিকেও তাই দিয়ে গুণ করতে হবে। এটাকে ভাঙি, 24 দুগুণ 48, 24 দুগুণ 48 এর 8, আর থাকবে 4, 5 24 120, 120 আর 4 124 প্লাস 21/24 এত ইন্টু πc/180। তাহলে দাঁড়াচ্ছে কত? 9 6 2 1 বাই, ভুল করলাম, ঠিক আছে 8 আর 1 9 6 4 আর 2 6 বাই 24। 124 তারপরে কিছু নেই দিয়া 124 তারপরে কি আছে? যোগ গুণ ভাগ বিয়োগ কি আছে? কি এটাকে, এটা তো মিশ্র ভগ্নাংশ, তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ কি করে পড়ে লাইনটা জিজ্ঞেস করছে। কেন জিজ্ঞাসা করবে? এটা তো মিশ্র ভগ্নাংশ, তাকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করে? এই এই এটা দিয়ে গুণ করতে হয় না এটাকে, পূর্ণ সংখ্যাটাকে। তো 24 দুগুণ 48, 48 এর 8, হাতে হলো 4, 5 24 120,
120 আর 4 বুঝে 24, গেছি, বুঝে আর এই উপরে যোগ করতে হবে। এটাকে 3 দিয়ে কাটে উপরে, হ্যাঁ 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটে। কি করে বুঝলাম? অঙ্কগুলি যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 9 আছে 15, 16, 17, 18, 18 মানে 18 3 দিয়ে শুধু ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়। কোন সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি 9 দ্বারা ভাগ যায়, সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো এটা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে করি, কারণ নিচে তো 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ গেল, 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 একে 9, 12 এর মধ্যে 9 চলে গেলে 3, 36, 4 9 36, 9 একে 9। তাহলে এটা দাঁড়াবে এটা 141 বাই 480, 480 পাইছি, এটা উত্তর। এটা এটাকে করে দে। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা যাব। 3 নম্বরটা পরে করবো, আগে সহজ সহজ গুলো করে নেব। এটা কত নম্বর বলবেন? এটা কত নম্বর বলবেন? এবার 4 এর দাগের কোশ্চেন, স্যার এটা কত নম্বর হলো? 4 এর দাগের কোশ্চেনটা পড়ো। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। এই একটা সমকোণী ত্রিভুজ, ডিপ্রেশন। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি আছে। সূক্ষ্ম কোণ দুটির অন্তর, এখানে 90 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, বা এটাকে পাই সি বাই 2 লিখতে পারি। পাই সি বাই 2 মানে 90 ডিগ্রি, কারণ পাই সি মানে 180 ডিগ্রি, পাই সি মানে 180 ডিগ্রি। আর সূক্ষ্ম কোণ দুটির অন্তর, অন্তর মানে বিয়োগফল। এই কোণটা নজরের দিকে, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই দুটো সূক্ষ্ম কোণ, এদের অন্তর দেওয়া আছে। ধর এই কোণটা, আমি এই কোণটাকে আলফা মনে করছি, এই কোণটা বিটা মনে করছি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি কত? আলফা বিটা। ধরি একটি সমকোণী ত্রিভুজের আমি বললাম তো 2 এর স্যার 7 বলেছি, ওটা বুঝে নিতে হবে। 2 এর তো 2 করছে। একটি সমকোণী ত্রিভুজের, ধরে একটি সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্ম কোণটি, সূক্ষ্ম কোণটির মান 4 এর কি হবে? আলফা এরকম হচ্ছে। এবং ছোট এটাই হচ্ছে সূক্ষ্ম কোণটির মান, সূক্ষ্ম কোণটির মান বিটা। ধরে একটি সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্ম কোণটির মান হচ্ছে আলফা আর ছোট সূক্ষ্ম কোণটির মান বিটা। সমকোণী ত্রিভুজের, এমনি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, আর সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি আছে, তাহলে সূক্ষ্ম কোণ দুটির যোগফল কত হবে? অতএব আলফা প্লাস বিটা এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। 90 ডিগ্রি না লিখে পাই সি বাই 2 লিখলাম, 90 ডিগ্রি লিখলেও হতো। প্রদত্ত আছে, প্রদত্ত আছে কি দেওয়া আছে? আলফা মাইনাস বিটা, সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2 পাই বাই 5 রেডিয়ান, এটা দেওয়া আছে। সূক্ষ্ম কোণ দুটির অন্তর মানে বিয়োগফল। কি বের করতে বলেছে? ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মানে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ বের করতে বলেছে মানে ডিগ্রিতে বের করতে বলেছে। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান বের করতে বলেছে মানে ডিগ্রিতে বলেছে। অতএব আমরা এটাকে একটা কাজ করে ফেলি, এটাকে 90 ডিগ্রি লিখে রাখি, সুবিধা হবে। আর এটাকে 90 করার জন্য 2 গুণন 180 ডিগ্রি বাই 5 কাটে, এটাকে
3 5 15 36 মানে 72 ডিগ্রি। সূক্ষ্ম কোণ দুটির অন্তর 72 ডিগ্রি। সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90, অন্তর মানে বিয়োগফল 72। দুটোকে যোগ করলে পরে কি তৈরি হবে? যদি যোগ করি বিটা বিটা কেটে যাবে, 2 আলফা এদের যোগ করলে 162 ডিগ্রি। তাহলে আলফার মানটা দাঁড়াবে কত? 162 ডিগ্রি বাই 2 মানে 81 ডিগ্রি। বড় সূক্ষ্ম কোণটা 81 ডিগ্রি। 81 ডিগ্রি প্লাস বিটা এটা সমান 90 ডিগ্রি। তাহলে বিটা কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি করে 9 ডিগ্রি। সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক মান, ষষ্ঠিক পদ্ধতিতে মান মানে ডিগ্রিতে বের করতে বলেছে। পাঁচ নম্বর কোশ্চেনটা দিকে তাকাবো। একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটি পাই বাই 15। একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি আছে, একটা কোণ 65 ডিগ্রি, অপর কোণটা আছে পাই বাই 12 রেডিয়ান। পাই বাই 12 মানে পাই বাই 12 রেডিয়ান। এটাকে আসলে তাহলে 180 ডিগ্রি বাই 12 মানে 15 ডিগ্রি হলো। একটা কোণ 60 ডিগ্রি, অপর কোণটা কত? 15 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটা কত হবে? এই 3 নম্বর কথা গাও, এই 3 নম্বর কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 15 সমর্থন পাবো 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে 100 ডিগ্রি হবে। প্রশ্নানুসারে ত্রিভুজটির তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণটির মান হচ্ছে 100 ডিগ্রি। 3 নম্বর কোণটা 100 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। দুটো কোণ যদি আমার জানা থাকে 180 থেকে ওই দুটো কোণের যোগফল বিয়োগ করে দিলেই 3 নম্বর কোণটা বেরিয়ে যাবে। এবার আমরা কোশ্চেনের দিকে তাকাই। একটি ত্রিভুজের দুটি কোণ, একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটা পাই বাই 12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এই যে যেটা বেরোলো তৃতীয় কোণটির মান 180, এটা কি মান? এটা ষষ্ঠিক মান। ষষ্ঠিক, এটা ষষ্ঠিক মান বেরোলো। ষষ্ঠিক, আমরা ভিডিওর শুরুতে ষষ্ঠিক মানটা ভুল করেছিলাম, ওটা ট লিখেছিলাম, ঠ হবে ষষ্ঠিক পদ্ধতি। এটা একটা উত্তর বেরোলো। বৃত্তীয় মান চেয়েছে। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে 100 দিয়ে গুণ করে দিই, 100 ডিগ্রি সমান এখানে 100 দিয়ে গুণ হবে, 0 0 কেটে যাবে, 5 পাই সি বাই 9। 100 ডিগ্রি সমান কত? 5 পাই সি বাই 9। এটা উত্তর। তাহলে এটা হচ্ছে কি বৃত্তীয় মান। রেডিয়ানে মান মানে বৃত্তীয় মান। এটা তৃতীয় কোণটার বৃত্তীয় মান, তৃতীয় কোণটার বৃত্তীয় মান। ঠিক আছে, আমি লিখবো তাড়াতাড়ি। 6 নম্বর কোশ্চেনটা দেখো। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় হিসাব করি। ষষ্ঠিক ও বৃত্তীয় মান, আচ্ছা দুটি কোণের সমষ্টি, ধরি দুটি কোণের
দুটি ধরি নির্ণেয় কোণ দুটির নির্ণেয় কোণ কয়কার মধ্যন্ন কোণ দুটির মধ্যে নির্ণেয় কোণ দুটির মধ্যে বড় কোণটি হলো x ডিগ্রি এবং ছোট কোণটি হলো y ডিগ্রি। ধরি নির্ণেয় কোণ দুটির মধ্যে বড় কোণটি x ডিগ্রি, ছোট কোণটি y ডিগ্রি। প্রশ্নানুসারে কি দেওয়া আছে? x ডিগ্রি প্লাস y ডিগ্রি, এটা সমান দেওয়া আছে 135 ডিগ্রি, কোণ দুটির সমষ্টি। আর দেওয়া আছে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান পাই বাই 12 আছে। পাই বাই 12 মানে আসলে 180 ডিগ্রি বাই 12, আসলে 15 ডিগ্রি দেওয়া আছে। কোণ দুটির অন্তর 15 ডিগ্রি দেওয়া আছে। যদি যোগ করে দেই y ডিগ্রিটা কেটে যাবে, 2x ডিগ্রি সমান 150 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান কত? 75 ডিগ্রি হবে। 75 ডিগ্রি x ডিগ্রিটা হলো। তাহলে 75 ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 135। তাহলে y ডিগ্রি মানে 135 ডিগ্রি মাইনাস 75, এটা বিয়োগ করলে পরে 65 ডিগ্রি, 60 ডিগ্রি হয়। 60, 5 থেকে 5 শূন্য আর 54, 7 6 13। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান কত? একটা হলো 75 ডিগ্রি, আরেকটা হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এবার আবার কি বলেছে? কোণ দুটির বৃত্তীয় মান হিসাব করো। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে 75 ডিগ্রি কত হবে? ডান দিকে 75 দিয়ে গুণ করে দেবো। 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে 5 15 75 আর 12 15 180। 5 পাই সি বাই 12। আর 60 ডিগ্রি কোণ মানে পাই সি বাই 3। 60 ডিগ্রি মানে পাই সি বাই 3, পাই সি মানে 180 ডিগ্রি। 7 নম্বর কোশ্চেনটা দিয়ে তাকাবো। আরে অসুবিধা হচ্ছে আমার এখানে। 7 নম্বর, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান প্রদত্ত আছে। ধর কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি সমান 2:3:4। ত্রিভুজের কোণ থেকে অনুপাত দেওয়া আছে। এটা বৃহত্তম কোণটি, এখানে স্পষ্টতই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি অঙ্কন, এই তিনটে কোণের যোগফল কত হবে? এবিসি হলো ত্রিভুজের তিনটি কোণ। কে পারবে? উত্তর হচ্ছে 180 ডিগ্রি বা পাই সি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বৃহত্তম কোণটির মান, এখানে বৃহত্তম করে 4 হচ্ছে বড়, তাহলে 4/9 ইন্টু পাই সি, 4 পাই সি বাই 9। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, এটাই উত্তর।